আজকে পাঠ করব কমলাকান্ত সেনের লেখা গল্প একটি চাকরির জন্য। আবার একটা পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু ঘোষ, এমএসসি, বয়স 28, জেনারেল কাস্ট, শিক্ষিত, বেকার। মাস্টার্স ডিগ্রির পর থেকেই চাকরির জন্য একটার পর একটা পরীক্ষা দিয়ে চলেছে স্বর্ণেন্দু। কিন্তু বিড়ালের কপালে শিকেছেরাটা আর কিছুতেই হচ্ছে না। যদিও স্বর্ণেন্দু মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে গোটা কয়েক লেটার পেয়ে পাশ করা, বিএসসি এবং এমএসসিতে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, তবুও চাকরির জন্য হন্যে হয়ে এ দুয়ার সে দুয়ার করতে হচ্ছে। স্বর্ণেন্দু শুনেছে 18-20 লাখ টাকা দিতে পারলে প্রাইমারি স্কুলে টিচারই বাঁধা, কিন্তু ওর পক্ষে অত টাকা ঢেলে চাকরি কেনা অসম্ভব ব্যাপার। কারণ অতি সাধারণ ঘরের ছেলেও। বাবা কোনো মতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওদের 2 ভাই বোনকে পড়িয়েছেন। বোনটার বিয়ে দিতে গিয়ে মার্কেটে লাখ 2 টাকার ঋণের বোঝা এখনো বাবার মাথায় চেপে। তাই স্বর্ণেন্দুর বাবা ছেলেকে চাকরিটা কিনে দিতে পারবেন না, এটা বলাই বাহুল্য। স্বর্ণেন্দুর বন্ধু সন্দীপন দাস কি করে যেন সরকারি চাকরি জুটিয়ে ফেলল। যদিও সন্দীপন স্কুল লাইফ থেকে কখনো ফার্স্ট হয়নি, পড়াশোনায় স্বর্ণেন্দুর থেকে কয়েক যোজন পিছিয়ে থেকেও সন্দীপন চাকরি জুটিয়ে বিয়ে করে বাইক হাঁকিয়ে স্বর্ণেন্দুকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় প্রতিদিন। যেন নিঃশব্দে বলে যায়, ওস্তাদের মার শেষ রাতে। স্বর্ণেন্দু খোঁজখবর নিয়ে জেনেছে শিডিউল কাস্ট না হওয়া সত্ত্বেও সন্দীপন কি করে যেন শিডিউল কাস্ট সার্টিফিকেট বার করে ফেলেছিল। হয়তো সেখানেও টাকার খেল। যদিও স্বর্ণেন্দুর মতো সন্দীপনও একই কাস্টের, অন্তত ও এতদিন তাই জানত। ওরাও কায়স্থ আর স্বর্ণেন্দুরাও কায়স্থ। যাই হোক, সন্দীপনের চাকরি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, 2 পায়ের বদলে 2 চাকা হয়ে গেল। ইদানিং শোনা যাচ্ছে একতলা বাড়িটা 2 তলা হবে খুব শিগগির। আর পড়াশোনায় সবসময় এগিয়ে থাকা স্বর্ণেন্দু জীবনের আসল জয় হেরে যেতে থাকে। তবে স্বর্ণেন্দু অন্যান্য তরুণের মতো একটা প্রেমিকা জোগাড় করে ফেলেছে, পিয়ালি। পিয়ালি পাল, সুন্দরী, শিক্ষিতা তরুণী। পিয়ালিও বেকার। কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়িয়ে যাও বা ইনকাম করছিল, সেটুকুও বছরখানেকের বেশি হলো বন্ধ। কারণ সেই অতিমারী। এই প্রেমিক যুগলের হাত খরচা চালানোর মতো সামর্থ্যেরও অভাব দেখা দিয়েছে। অথচ 2 চোখে অগাধ স্বপ্ন। পিয়ালি বলে, তোমার চাকরিটা হয়ে গেলে প্রথমেই তোমার শখটা পূরণ করে নিও। কোন শখটা? শখ তো হাজার গন্ডা। আরে, যেটা তুমি প্রায়ই বলো, একটা বাইক হলে আমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাবে, ওই দূরে পথের শেষে, যেখানে আকাশটা সবুজ বনানীর মাথায় গিয়ে শেষ হয়েছে। আমি 2 হাত দিয়ে তোমায় চেপে ধরবো পিছন থেকে, আর তোমার কাঁধের উপর আমার চিবুকটা চাপিয়ে তোমার কানের কাছে গুনগুন করে গেয়ে উঠব, এই পথ যদি শেষ না হয়। স্বর্ণেন্দু একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, কি জানি স্বপ্নটা আদৌ কোনোদিন সত্যি হবে কিনা। কেন সত্যি হবে না? নিশ্চয়ই হবে। আমিও যে সেই দিনটার অপেক্ষায় বসে আছি। পিয়ালি স্বর্ণেন্দুর হাতখানা নিজের হাতে নিয়ে বলে ওঠে। কলকাতার উপকণ্ঠে স্বর্ণেন্দুদের বাড়ি। চাকরির পরীক্ষা দেওয়া সূত্রে প্রায় কলকাতা যেতে হয়। কলকাতার ঝাঁচকচকে মাল্টিপ্লেক্স দেখে পিয়ালিকে তার গল্প করে, আর বলে, একদিন টাকা পয়সা হলে তোমাকে নিয়ে কলকাতায় সাউথ সিটি মলে গিয়ে খাওয়া দাওয়া করে, শপিং করে, সিনেমা দেখে, আড্ডা মেরে সারা দিন কাটাবো। পিয়ালি 2 চোখে স্বপ্নে নিয়ে বলে ওঠে, দারুণ মজা হবে। কবে নিয়ে যাবে বলো না? দেখি, পরপর পরীক্ষা দিয়েছি। পিয়ালি স্বর্ণেন্দুর মুখের কথা কেড়ে নিয়ে বলে, একটা শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাই তো? দুজনেই হো হো করে হেসে ওঠে, তবে হাসিটার মধ্যেও যেন কোথাও একটু হতাশা মেশানো আছে। পিয়ালি বলে, জানো তো, কদিন আগে খবরে পড়লাম হাসপাতালে মর্গে ডোমের চাকরির জন্য MBA ইঞ্জিনিয়াররা লাইন দিয়েছিল, যেখানে ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা 8 পাস দরকার ছিল। ভাবা যায় আমাদের দেশে চাকরির হাল আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সেই তো, যদিও 2-4টে চাকরির খবর আসছে, সেখানেও ভিতরে ভিতরে লাখ লাখ টাকা ছড়ালে তবেই জুটবে। তার উপর সংরক্ষণ নীতির জন্য আমরা জেনারেল কাস্টের ছেলে মেয়েরাই বেশি করে ভুগছি। যদি শিডিউল কাস্ট হয়ে জন্মাতাম তাহলে ভালো হতো, একটা অন্তত সাপোর্টিং সার্টিফিকেট হাতে থাকতো। পিয়ালি স্বর্ণেন্দুর হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বলে, জানো তো, বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে। মা বলছিল কতদিন আর এভাবে চলবে। আমার বিয়ে না হলে ভাইয়ের বিয়ে দিতে পারছে না।
ভাই যা হোক একটা প্রাইভেট চাকরি তো করে, বিয়ের বয়স হয়ে গেল, বাড়িতে বড় দিদিকে বসিয়ে রেখে নিজে তো আর বিয়ে করে নিতে পারে না। বাবাও নাকি মাকে বলেছে আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে। পিয়ালির কথা শুনে স্বর্ণেন্দুর মুখখানা মুহূর্তের মধ্যেই শুকিয়ে গেল। ও কি উত্তর দেবে কিছুই বুঝতে পারল না। একবার ভাবলো পিয়ালিকে বলবে, ও যেন আর স্বর্ণেন্দুর জন্য অপেক্ষা না করে। সত্যিই তো, বিয়ের তো একটা বয়স থাকে, কতদিন বা আর ওর জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু পর মুহূর্তে আবার মনে পড়ে গেল কিছুদিন আগেই এ ধরনের একটা কথা একবার পিয়ালিকে বলে বড্ড মুশকিলে পড়ে গিয়েছিল। পিয়ালি প্রচণ্ড কান্নাকাটি করেছিল এবং বেশ কয়েকদিন নিজেকে গৃহবন্দিনী করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। শেষে বাধ্য হয়ে স্বর্ণেন্দুকে গিয়ে ওর মান ভাঙাতে হয়েছিল। তাই স্বর্ণেন্দু মুখ ফুটে পুনরায় আর অপেক্ষা না করার কথাটা বলতে পারল না। কিছুক্ষণ মৌন থেকে পিয়ালির হাতখানা নিজের মুঠোয় নিয়ে ওর প্রশ্নবোধ চোখে চাউনির দিকে তাকিয়ে ব্যাকুলভাবে বলল, আর কয়েকটা মাস অপেক্ষা করো, এর মধ্যেই আশা করি একটা কিছু কাজ জুটে যাবে, তারপরেই। হ্যাঁ, তাই বলেছি মাকে, তুমি চাপ নিও না, পিয়ালি করুণ কণ্ঠে বলল। স্বর্ণেন্দু বলল, আবার সামনের সপ্তাহে কলকাতায় যাব, একটা ইন্টারভিউ আছে, দেখা যাক কি হয়। আমি ঠাকুরকে ডাকছি বারবার, অনেক জায়গায় অনেক মানত করে রেখেছি, তোমার চাকরিটা হয়ে গেলে সব জায়গায় পুজো দেব। পিয়ালি দুহাত জোর করে কপালে ঠেকালো। সেদিনটা ছিল মঙ্গলবার। স্বর্ণেন্দু সকাল সকাল রেডি হয়ে নিল কলকাতা যাবার উদ্দেশ্যে। ওদের গ্রাম থেকে রিকশায় মিনিট 20 লাগে হাই রোডে যেতে, তারপর হাই রোড থেকে বাসে 2 ঘন্টা কলকাতায় যেতে। বেলা 12টার সময় ইন্টারভিউ। সকাল 8টার সময় মায়ের রান্না করা ভাত, ডাল, আলু সিদ্ধ মাখা দিয়ে 4টি ভাত খেয়ে রওনা দিল স্বর্ণেন্দু। রিকশায় যেতে যেতে পিয়ালির সাথে ফোনে একটু কথা বলে নিল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে পিয়ালিদের বাড়ি যাবার কথা ও বলল। বাস স্ট্যান্ডে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, যদিও বাসে কোনো সিট খালি ছিল না। স্বর্ণেন্দু বাসের মাঝামাঝি জায়গায় দাঁড়ালো। বাসটা তীব্র গতিতে হাই রোড ধরে ছুটে চলেছে, কখনো বাঁ দিকে কখনো ডান দিকে কাটিয়ে কাটিয়ে এগিয়ে চলেছে। হঠাৎই স্বর্ণেন্দু কিছু বুঝে ওঠার আগে প্রবল ধাক্কায় আর বিকট আওয়াজে ওদের বাসটা পুরো পাল্টে খেয়ে রাস্তার বাঁদিকে নয়নজলিতে গিয়ে পড়ল। ভয়ার্ত আর্তনাদ, কান্নার রোল আর বিকট আওয়াজের পর স্বর্ণেন্দুর আর কোনো কিছু মনে নেই। শরীরের অসহ্য যন্ত্রণায় স্বর্ণেন্দু যখন জ্ঞান ফিরল, দেখলো হাসপাতালের বেডে শুয়ে আছে। সমস্ত শরীরটাই প্রায় ব্যান্ডেজে মোড়া। ও চোখ খুলে মৃদু স্বরে বলল, একটু জল। স্বর্ণেন্দুর বেডের উল্টো দিকের টেবিলে সিস্টার এক মনে রোগীদের ট্রিটমেন্ট চার্ট তৈরিতে ব্যস্ত ছিলেন। স্বর্ণেন্দুর কণ্ঠস্বর ওনার কানে যেতেই উনি তাড়াতাড়ি উঠে এসে চামচে করে একটু জল খাইয়ে দিলেন। স্বর্ণেন্দু পুনরায় চোখ বন্ধ করলো ক্লান্তিতে। খানিকক্ষণ পরে কপালে ঠান্ডা হাতের স্পর্শে স্বর্ণেন্দু আবার চোখ খুলল। মা শুকনো মুখে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে ওর কপালে হাত বুলাচ্ছেন। স্বর্ণেন্দু দু চোখে জলের ধারা গড়িয়ে পড়ল। সেই গড়িয়ে পড়ে অশ্রুধারা যে কোমল হাতটি সস্নেহে মুছে দিল, ওটি পিয়ালির। পিয়ালি ওর মাথার কাছে দাঁড়িয়েছিল, তাই স্বর্ণেন্দুর নজরে পড়েনি। ও অনেক কষ্টে ঘাড় কাত করে পিয়ালির দিকে তাকালো। দেখলো পিয়ালির চোখে জল টলটল করছে। স্বর্ণেন্দু গায়ে একটা চাদর চাপা দেওয়া ছিল। ব্যথা ধরে যাওয়া শরীরটাকে স্বর্ণেন্দু একটু নাড়াতে গিয়ে বুঝলো ডান দিকের পাখানা কেমন যেন অসাড়, হালকা মনে হচ্ছে। ও পিয়ালির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ডান দিকের পাটায় কোনো সার নেই, ওটা একটু হাত বুলিয়ে দেবে? প্রাণপণে কান্না চেপে রাখা পিয়ালি ফুঁপিয়ে উঠল, আর স্বর্ণেন্দুর মা মুখে আঁচল চাপা দিয়ে কান্না লুকানোর চেষ্টা করতে লাগলেন। কর্তব্যরত নার্স ধমকে উঠলেন, পেশেন্টের সামনে একদম কাঁদবেন না, বাইরে যান, শিগগিরই বাইরে যান। নার্সের ধমকে পিয়ালি ক্ষণিকের জন্য বাইরে বেরিয়ে গেল। স্বর্ণেন্দুর মা নিজেকে সামলে নিয়ে ছেলের মাথায় হাত বোলাতে লাগলেন। স্বর্ণেন্দু কিছু একটা অনুমান করে নিজের বাম পাখানা বহু কষ্টে নাড়িয়ে ডান পাখানার অনুসন্ধান করতে লাগলো। কিন্তু এ কি! স্বর্ণেন্দু চমকে উঠল, ডান পাখানা যে ওর হাঁটুর নিচ থেকে নেই। স্বর্ণেন্দু চিৎকার করে উঠল, সিস্টার, সিস্টার, আমার ডান পাখানা কি কেটে বাদ দিতে হয়েছে? মা, মা, বলো না, তোমরা কি জানো কিছু? আপনি ভালো আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আপনার। নিজেকে শক্ত করুন, ভেঙে পড়বেন না। কর্তব্যরত নার্স স্বর্ণেন্দুর দিকে তাকিয়ে বললেন।
এদিকে স্বর্ণেন্দু চিৎকারে পিয়ালি পুনরায় এসে স্বর্ণেন্দুর বেডের পাশে দাঁড়িয়েছিল ছলছল চোখে। স্বর্ণেন্দু খানিকক্ষণ চুপ থেকে পিয়ালির দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, ঈশ্বর আমাকে বিকলাঙ্গ বানিয়ে দিয়েছেন। ভালোই হয়েছে, চাকরিটা বোধহয় এবার আমি পেয়ে যাব পিয়ালি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথমেই প্রতিবন্ধী সার্টিফিকেট সংগ্রহ করে নিতে হবে। আর বোধহয় আমাদের বিয়ের দেরি নেই পিয়ালি, শুধু এই প্রতিবন্ধীকে যদি তোমার বিয়ের কোনো আপত্তি না থাকে। পিয়ালির ছলছলে চোখ দুটিতে শ্রাবণের ধারা নেমে এলো। স্থান কাল পাত্র সব কিছু ভুলে পিয়ালি নিজের মুখটা নিয়ে স্বর্ণেন্দুর গালে চেপে ধরল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।